আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে 460 নম্বর থেকে শুরু করব। আমাদের জব ম্যাথ বইয়ে টোটাল 508টা অঙ্ক রয়েছে। আর আমরা বলেছিলাম যে এই ম্যাথগুলো যদি কেউ ভালোভাবে করে তাহলে মোটামুটি যে কোনো চাকরির পরীক্ষায় প্রাইমারি, নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সকল জবে দেখা যাবে যে আপনি 70 থেকে 90% কমন পাবেন। তো আমাদের বইটা প্রকাশ হওয়ার পরে যে পরীক্ষাগুলো হয়েছে, তো প্রত্যেকটা পরীক্ষাতে দেখা গেছে যে 70 থেকে 90% বা 100% কমন আসছে। তো এইগুলো আমরা যেদিন পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার ভিডিও আমরা করে দিয়েছি যে কোন বইয়ের মানে কত নম্বর পেজের কোন নম্বরগুলো আসছে, প্রত্যেকটা ভিডিওতে আমরা রিভিউ আকার দিয়ে দিয়েছি। আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই জন্য বলবো যে এই 508টা অঙ্ককে খুব ভালোভাবে করেন, যাতে আপনি একটা কনফিডেন্স পান যে না এই অঙ্কগুলো আমি পারি। এরপরে আপনি যদি চান আর অঙ্ক করেন কোনো সমস্যা নেই। তো দেখেন 461 নম্বর যে অঙ্কটা আমাদের আছে, কি আছে যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই ধরনের অঙ্ক যদি আসে যে ব্যাস এত গুণ বৃদ্ধি পেলে ব্যাসের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক যদি আসে, জাস্ট যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটা আপনি স্কোয়ার করে দেবেন বা বর্গ করে দেবেন। এখান থেকে 9। এখানে যদি বলতো যে 3 গুণ না থেকে যদি বলতো বৃত্তের ব্যাস 5 গুণ বৃদ্ধি করলে, এখানে 3 এর জায়গায় 5 থাকে, তাহলে এখানে হয়তো 5 স্কোয়ার, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে 25। এখন এখানে ব্যাস না থেকে যদি ব্যাসার্ধ থাকতো, যে বৃত্তের ব্যাসার্ধ যদি বলা থাকতো যে ব্যাসার্ধ যদি দেওয়া থাকতো যে এরকম যে ব্যাসার্ধ 6 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তখন কিন্তু আপনাকে আমরা জানি যে ব্যাসার্ধ যা থাকে ব্যাস হইতেছে তার দ্বিগুণ। তাহলে আপনার ব্যাস প্রথমে আপনাকে ব্যাসে রূপান্তর করতে হবে। এই ব্যাসার্ধটাকে আপনাকে কিসে নিতে হবে? ব্যাসে নিতে হবে। তো ব্যাসার্ধকে ব্যাসে নিতে হলে আমরা জানি 2 দ্বারা গুণ করতে হয়, তাহলে 12। তো তখন এটাকে স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে 144 গুণ। তো আশা করি এই ধরনের অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে আসুক আপনি করতে পারবেন। এখানে ব্যাস থাকতে পারে অথবা ব্যাসার্ধ থাকতে পারে। আমাদের বইয়ের যে সমাধানটা দেখেন, এটা দেখলেও আপনি খুব ক্লিয়ারলি একদম বুঝবেন যে বলা আছে বৃত্তের ব্যাস n গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। মানে এই সংখ্যাটা তো চেঞ্জ হবে, ভেরিয়েবল, তো এটা চেঞ্জ হয়ে এটাকে আমরা দিচ্ছি n এর মান যে কোনো হতে পারে 1 2 3 4 5 6 7 8 4। তো বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে দেখেন 9 গুণ। তো আপনি চাইলে দেখে নিতে পারেন। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে বারবার। এরপর যেটা আছে দেখেন যে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখা কি বলেন। এটা যদি আপনি বুঝেন তাহলে মুখস্থ করার দরকার নেই, আপনি নিজে নিজে পারবেন। তো বৃত্ত, তো এটা বৃত্তের কেন্দ্র, আমরা ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্র ও। তো এই যে টোটাল যে জায়গা এটাকে বলা হয় পরিধি। যে একবার ঘুরে আসছে এই টোটাল জায়গাটাকে বলা হইতেছে পরিধি। তো আমাদের বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে, এই কেন্দ্র হতে এই সম্পূর্ণ পরিধি যে কোনো একদিকে আপনি যদি রেখাটা নেন পরিধি পর্যন্ত যে কোনো দিকে, এগুলা যদি আমরা রেখাটা নিই, তো বলতেছে এই দূরত্বগুলাকে যে এইটুকুকে কি বলে, এইটুকু কি বলে, এটাকে কি বলে। দেখেন আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এইটুকু দিচ্ছে কি ব্যাসার্ধ। আর সম্পূর্ণ যদি এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে গিয়ে আরেক প্রান্ত পর্যন্ত চলে আসে, তো এই পর্যন্ত চলে আসে, তখন এটা হয়ে যাবে কি ব্যাস। তাহলে কেন্দ্র থেকে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হইতেছে কি ব্যাসার্ধ। আমাদের এটা কিন্তু পরীক্ষা আসছিল যে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব কি বলে ব্যাসার্ধ। এরপরে অঙ্কটা দেখেন যে একটি চাকার ব্যাস 4.2 মিটার, চাকাটি 300 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। তো এই অঙ্কটা প্রিলি প্লাস রিটেন দুই ক্ষেত্রেই দেখা যায়। তো আমরা দেখব যে এটা কি করা যায়। তো এত মিটার পথ চাকা, দেখেন এটা যদি একটা চাকা হয়, সাপোজ এটা একটা গাড়ির চাকা, তো চাকার ক্ষেত্রে বা বৃত্তর ক্ষেত্রে একবার ঘুরলে তার পরিধি মানে এইটুকু কিন্তু এই পরিধি। আমরা সাপোজ একটা চাকাকে এইভাবে কেটে যদি টায়ারটা যদি আলাদা করে ফেলি, সাপোজ এখানে কেটে এটাকে সোজা করে ফেলি, সাপোজ এইটুকু হলো এই চাকাটা কেটে, তাহলে একবার ঘুরলে সে এই যে এইটা যে দূরত্বটা, এই দূরত্বটা অতিক্রম করবে। আর এই দূরত্বটাকে বলা হয় বৃত্তের পরিধির সমান দূরত্ব। একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ। যে কোনো বৃত্তাকার জিনিস একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আর বৃত্তের পরিধির একবার ঘুরলে বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ব্যাস।
4.2 দেওয়া আছে আমাদের ব্যাস। তো আমাদের লাগবে কি ব্যাসার্ধ। আমরা জানি যে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় ব্যাসার্ধ। এখানে দেখেন, তো এখানে কত হবে, 2 দ্বিগুণে 4, 2.1 আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আর এর মান। তো আমরা দেখি যে একবার গুনলে কতটুকু দূরত্ব অতিক্রম করে। একবার গুনলে অতিক্রম করে কতটুকু, দেখেন যে 2 পাই আর, এটা আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে একবার গুনলে 2 পাই আর দূরত্ব অতিক্রম করে। তো আমরা জানি 2 ইন্টু পাই ইন্টু 2.1 এইটা। তো আমাদের এটা যদি গুণ করে ফেলেন তাহলে 4.1 পাই। একবার গুনলে এতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। চাকাটি, যে চাকাটা আমাদের দেওয়া আছে, এটা একবার বললে 4.1 পাই দূরত্ব অতিক্রম করতেছে। কিন্তু আমাদের বলছে 300 মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে। তো আমরা বলতে পারি না, আমাদের চাইছে কতবার ঘুরবে। যে জিনিসটা চাই ওই জিনিসটা ওই দিকে থাকে। তাহলে কি করতেছে, এত মিটার দূরত্ব অতিক্রম করতেছে, 4.1 পাই মিটার দূরত্ব অতিক্রম করতেছে, এত মিটার দূরত্ব অতিক্রম করছে একবার ঘুরে। দেখেন একবার ঘুরে। এখন আমাদের বলা আছে 300 মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে। তাহলে এত মিটার দূরত্ব অতিক্রম করছে একবার ঘুরে, তাহলে 1 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে সে সময় 1 মিটার, এত মিটারে যদি একবার ঘুরে 1 মিটার অবশ্যই কম লাগবে, এই জন্য ভাগ হয়ে যাবে। তো 4.1 পাই। তারপর আমাদের বলা আছে যে 300 মিটার এটা, তাহলে 300 মিটার করতে অবশ্যই বেশি লাগবে। ঐকিক নিয়মে যেটা করতেছি, তাহলে এটা গিয়ে গুণ হবে 4.1 ইন্টু আর পায়ের মান হইতেছে 22/7। আপনি যদি এটা কাটাকাটি করেন তাহলে এরকম আসবে যে 22 পয়েন্ট সামথিং আসবে। এটা কাটাকাটি করে নেবেন। তো আপনার স্যার এই ধরনের অঙ্ক হুবহু এটা আসবে তা না, এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। ওই দিন দেখলাম যে কোথায়, হ্যাঁ দুদকে এই ধরনের একটা অঙ্ক আসছে, জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছে। এটা একটু এই সংখ্যাটা এখানে 300 টাকা আলাদা একটা সংখ্যা দিচ্ছে। তো আশা করি যে আমাদের বইয়ের সমাধানটা যদি দেখেন এখন বুঝবেন যে চাকার ব্যাস দেওয়া আছে, তো চাকার ব্যাসার্ধ আমাদের বের করে নিতে হবে। এখন বৃত্তের পরিধি সূত্র দিতেছে এটা। তো পরিধি আমরা জানি যে একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, এই জন্য চাকাটি এত মিটার যায় একবার ঘুরে, অতএব এত মিটার যাবে। তো দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। আর এখানে যে গুণের ক্ষেত্রে এখানে 2 দ্বারা গুণ করলে এখানে 4.2 হয়ে যাবে। একটু দেখবেন, এটা গুণ তো নর্মাল গুণ, তো 4.2 হয়ে যাবে। তো ক্যালকুলেশন ব্যাপার না, আপনার জাস্ট বুঝতে হবে যে অঙ্কটার প্রসেস ঠিক আছে কিনা, এটা দেখবেন। এরপর বলা আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, এটা হচ্ছে 22/7, এটা মনে রাখেন 22/7। তারপরের অঙ্কটা আমরা করব। এখানে বলা আছে দেখেন যে কি বলা আছে, আমাদের বলছে দুইটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব বের করার সূত্র। এটা হচ্ছে হায়ার ম্যাথে আছে 9 10 অঙ্কটা। তো দেখেন অনেক সময় দিয়ে পরীক্ষায় যে কি দেওয়া আছে, 6,6 ও এবং 2,3 বিন্দুদের দূরত্ব দূরত্ব নির্ণয় করার সূত্র হইতেছে এরকম যে কোনো, এটা সহজ পদ্ধতি দিতেছে। জাস্ট আপনি দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের এটার প্রথমটা থেকে এটার প্রথমটা বিয়োগ করবেন। ব্যাপারটা এরকম যে 6 মাইনাস এটার প্রথমটা থেকে এটার প্রথমে বিয়োগ প্লাস পরে এটার প্রথমটা থেকে এটার প্রথমটা বিয়োগ করবেন, 6 মাইনাস 3 হোল স্কয়ার। এটার প্রথমটা থেকে এটার প্রথমটা বিয়োগ হোল স্কয়ার, আবার দ্বিতীয়টা বিয়োগ হোল স্কয়ার, উপরে একটা রুট চিহ্ন দিয়ে দেন, যা আসবে আচ্ছা তাই হবে। আমাদের হইতেছে কত থাকে দেখেন 4 হইতেছে 16, 4 4 16, আর এটা যদি করি আমরা 9, তার মানে √25 মানে 5। এখন এটা আমরা পারলাম। এখন যদি পরীক্ষা যদি ঘুরিয়ে এসে এটা না এসে যদি এটা আসে, সাপোজ আপনি দিয়ে দিল যে একটা বিন্দু হইতেছে 3,4 আর একটা বিন্দু হইতেছে 7,3 বলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি কি বলছিলাম, এই প্রথমটা বিয়োগ হবে, তাহলে 3 মাইনাস 7 হোল স্কয়ার, মাঝখানে প্লাস চিহ্ন, তারপরে দ্বিতীয়টা বিয়োগ 4 মাইনাস 3 হোল স্কয়ার মানে মধ্যবিন্দু, তারপরে একটা উপরে একটা রুট হয়ে যাবে। তো দেখেন এখানে কি হইতেছে, তাহলে থাকতেছে 4 মাইনাস 4, তাহলে 4 4
16 আর এখানে হবে 1 √17। তো এইভাবে আপনি যে কোনো বিন্দুর দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারেন। প্রসেস সেম। এরপর আছে যে 3x = y + 3 সরলরেখাটির উপরস্থ বিন্দু কোনটি? এটা উপরস্থ বিন্দু, এটা বের করার জন্য আমরা একটা টেকনিক শিখব যে কি বলা আছে 3x = y + 3। তো এটার উপরস্থ বিন্দু কোনটি? আমরা এখানে অপশনে দেখেন 4টা মান দেওয়া আছে। তো আমরা দেখব যে কোন মানের জন্য উভয় পাশের মান সমান হয়। কোন মান বসাইলে অপশন থেকে কোন মানটা বসাইলে উভয় পাশের মান সমান হবে ওইটাই। যেমন এ নম্বর অপশন আছে, এখানে x এর মান, প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান। x এর মান 0, y এর মান 2। তো আমরা যদি এখানে বসাই যে x এর মান 0, তার মানে এই সাইডটা 0 হয়ে যাবে। আর y এর মান বসাইলে কিন্তু এই পাশটা কখনোই 0 হবে না, তার মানে দুইটা পাশ সমান হইতেছে না, তার মানে এ নম্বর অপশন বাদ। এখন বি নম্বর অপশনটা যদি সেম ভাবে বসান, দেখেন x এর মান -2 যদি এখানে বসান তাহলে -6, আর y এর মান যদি এটা বসান তাহলে এক সাইডে মাইনাসের মান আসতেছে, এক সাইডে প্লাসের মান, কখনোই সমান হবে না। আর 1 যদি বসাই দেখেন এখানে হবে 3, আর এখানে এই সাইডে হয়ে যেতেছে 4, কারণ x এর মান 1, এটাও সম্ভব না। ডি নম্বর অপশনটা যদি বসাই এখানে দেখেন 6 হইতেছে, 2 বসাইলে 3, x এর মান যদি 2 বসান তাহলে 3 × 2, আর এদিকে y এর মান হইতেছে কত 3 + 3, তাহলে 6 = 6। যে মান বসাইলে উভয় পাশের মান সমান হবে ওইটাই হবে তার অ্যান্সার, তার মানে ডি নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো আসলেও একটু বিজির কারণে ভিডিও আসলে কম দেওয়া হচ্ছে। আমাদের মানে লার্নিং স্কুলের প্রকাশনীর যে বইগুলা, আমরা বইগুলো নিয়ে একটু আসলে বিজি। সামনে যেহেতু নিবন্ধন পরীক্ষা বা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, আরো কয়েকটা পরীক্ষা আছে। তো আমাদের জব ম্যাথ বইটা তো অনেক আগে পাবলিশ হয়েছে, যেটা মোটামুটি আপনারা সবাই কিনছেন বা মোটামুটি অনেক ভালো সেল হচ্ছে বা রিভিউটাও খুব ভালো পাচ্ছি, এজন্য আমাদের বাকি বইগুলো লেখা। তো আমাদের রিটেন ম্যাথ যেটা, এটা আমরা বলেছিলাম যে এই মার্চের প্রথম উইকে দেওয়ার জন্য আসলে দিতে পারিনি, মার্চের শেষের দিকে চলে যাচ্ছে এজন্য। তো রিটেন জব ম্যাথ যেটা, এটাতে খুব বেশি অঙ্ক থাকবে না, হয়তো বা দেখা গেছে যে 350 থেকে 400 অঙ্ক। তো এই অঙ্কগুলো করলে আপনি যে কোনো চাকরির পরীক্ষা, যেমন মন্ত্রণালয় রিটেন হয়, খাদ্য অধিদপ্তরের রিটেন এক্সাম হবে, তো এখানে দেখা যাবে 100% কমন পাবেন রিটেন এক্সাম, কোনো সমস্যা নেই। আপনি এই একটা বই, ছোট একটা বই আমাদের এই রিটেন জব ম্যাথটা, যেটা আপনি 26-27 তারিখ হয়তো পেয়ে যাবেন। তো রিটেন জব ম্যাথ। আরেকটা হইতেছে সামনে যেহেতু নিবন্ধন পরীক্ষা বা অন্যান্য প্রাইমারি পরীক্ষার সার্কুলারও হয়ে যাবে বা বিভিন্ন সার্কুলার, এই জন্য আমাদের হইতেছে জব ইংলিশ, যেটা আপনারা বলছিলেন যে ইংলিশের জন্য ম্যাথের প্রবলেম মোটামুটি কভার হয়ে গেছে, এখন ইংলিশে আপনাদের প্রবলেম। তো এই জন্য আমাদের বইটা মূলত নিবন্ধন প্রাইমারি, দ্বিতীয় তৃতীয় শ্রেণী অন্যান্য চাকরির, যেমন মন্ত্রণালয়ের চাকরির সিলেবাস অনুসারে রচিত, বিসিএস এর জন্য নয়, কারণ বিসিএস অনেক ডিপ পড়তে হয়, কিন্তু অন্যান্য চাকরিতে অনেক কম পড়তে হয়। আসলে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো আসে। তো আমাদের জব ইংলিশ বইটা ওই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে করা হচ্ছে, আর জব ইংলিশ বইটা পাবলিশ হওয়ার পর থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন এটার উপরে। আর বাকি যে সাবজেক্ট আমাদের, তো ম্যাথ হয়ে গেল, ইংলিশ হয়ে গেল, বাকি যে বাংলা বলেন, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, তারপর হচ্ছে কম্পিউটার আর বিজ্ঞান, বাকি সাবজেক্টের জন্য দেখা যেত যে অন্যান্য যারা আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রাইমারি নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছি, তারা দেখা যেত যে কি আমরা বিসিএস এর সিলেবাস অনুসারে এই 6টা সাবজেক্টের জন্য আলাদা, বাকি যে 6টা ম্যাথ আর ইংলিশ বাদে 6টা বই কিনতাম, বড় বড় বই, যেগুলোতে দেখা গেছে যে বিসিএস এ অনেক ডিপ পড়তে হয়, ছোটখাটো তথ্য যেগুলো জানতে হয়। বাট দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নিবন্ধন প্রাইমারিতে যে প্রশ্নগুলো আসে, ভাষা প্রশ্ন, যেগুলো খুবই কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, কিন্তু আমরা বুঝি না যে আসলে কোনগুলা পড়তে হবে, কোনগুলা বাদ দিতে হবে। এই চাকরিগুলোতে দেখা যায় যে বিগত সালের কোশ্চেনগুলো অনেক বেশি আসে।